আমি প্রথম প্রেমে পড়ি নবম শ্রেণী থাকাকালীন। তুমুল বর্ষার সময় হাতে ছাতা কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে গেলাম। আকাশ ভেঙে যেন বৃষ্টির উৎপাত। কাদা চিপচিপে রাস্তা পার হয়ে স্কুল গিয়ে শুনলাম স্কুল বন্ধ। আমার সে কি কান্না! এত সকাল সকাল স্কুলে এলাম, তাও এত ঝড়-ঝাপটা পেরিয়ে কোনো লাভ হলো না ভেবেই আমার ছোট মনটা ভেঙে গেল। ঠোঁট ফুলিয়ে চোখ মুখ কুঁচকে যেই না আমি আবার বাড়ির পথ ধরলাম, ঘটল অঘটন। ছাতাটা ভীষণ বাতাসে উল্টে গেল। অর্ধ ভেজা শরীরটা সেই কল্যাণে পুরো ভিজে গেল ততক্ষণে। মনে মনে রাগ হলো, সকালে কার মুখ দেখে উঠেছি ভেবেই হা হুতাশ করছিলাম। ঠিক তখনই কালো টি শার্ট পরিহিত বিশাল সুদর্শন এক পুরুষ আমার মাথার ওপর একটা হলুদ রঙের ছাতা মেলে ধরল। আমি অবাক হলাম। অবাক কণ্ঠে বললাম, আরে, আপনি ছাতা দিচ্ছেন কেন? আপনাকে তো আমি চিনি না। চেনা অচেনা দিয়ে কি আসে যায়? আমাকে চিনলেই কি তোমার বৃষ্টিতে ভেজা বন্ধ হয়ে যাবে? বৃষ্টি কি তোমার ওপর পড়বে না? একে তো অচেনা পুরুষ, তার ওপর কি না তুমি করে বলছে। আমি বিরক্ত হলাম আর রাগ তখন সপ্তম আকাশে। বেশ ঝাড়ি মেরে বললাম, এ আমাকে তুমি তুমি করে বলছেন কেন? অচেনা মেয়েকে সম্মান দিতে জানেন না? তোমাকে অসম্মান কখন করলাম? 1.5 ফুটের একটা পাঙ্গাস মাছ আর রাগ কিনা এত? যান, সম্মানিত মহিলা, ছাতাটা ধরে সুন্দর মতো বাড়ি যান। আমি আরও কিছু বলতাম, কিন্তু বলা হলো না। লোকটা আমাকে অবাক করে দিয়ে চলে গেল। আমি আরও মিনিট 5 রাস্তায় দাঁড়িয়ে ভিজলাম। এরপর যখন দেহ কাঁপিয়ে শরীরের তাপমাত্রা বাড়া শুরু করলো, ঠিক তখনই বুঝলাম আর ভিজলে আমার রক্ষা নেই। দ্রুত ছাতাটা মাথায় চেপে ছুটলাম বাড়ির দিকে। কিন্তু সেদিনই যে রাস্তায় মনটা ফেলে গিয়েছিলাম, কে জানতো সেই বৃষ্টিতে ভেজার পর আমার টানা 3 দিন তুমুল জ্বর। জ্বরের জন্য বিছানা থেকে উঠতে পারছিলাম না। কিছুটা বেহুশ হয়ে পড়ে রইলাম 3টা দিন। কিন্তু যখনই হুঁশ হতো, চোখ মুখে কেবল ভেসে বেড়াতো অপরিচিত সেই পুরুষ অবয়ব। ভাবতে চাইতাম না, তবুও ভাবনাতে সে এসে যেত অনুমতিবিহীন। আমি নিজের প্রতি নিজে বিরক্ত হলাম। চেনা নেই, জানা নেই একটা পুরুষ কিনা জাদু করে গেল। 3 দিন অবধি স্কুল না গেলেও চতুর্থ দিনের বেলা আমাকে আর ধরে বেঁধেও ঘরে রাখা যায় না। ছুটলাম স্কুলে। স্কুলে যেতে না পারলে আমার ভালো লাগতো না। খুব ভালো ছাত্রী যে ছিলাম সেটা পরিবার, আত্মীয়-স্বজনের মুখে মুখেই থাকতো। আর স্কুলে সব দিক দিয়ে পারদর্শী একজন ছাত্রী হিসেবেও পরিচিতি ছিলাম। স্কুলে যাওয়ার পথে আমি চোরা চোখে আশেপাশে যেন কিছু একটা খুঁজলাম। মস্তিষ্ক আমাকে বলছিল, খুঁজছিস না? কিন্তু মন বলছিল, খোঁজ খোঁজ। হুট করে আবিষ্কার করলাম আমি অপরিচিত সেই মুখটা খুঁজছি। নিজেই নিজের ভাবনা দেখে অবাক। যাকে চিনি না তাকে কেন খুঁজছি? আমার প্রশ্ন আমাকে উত্তরবিহীন বড্ড পোড়ালো। আর সাথে ইচ্ছে পূরণ না হওয়া ব্যথাও আমাকে পোড়ালো। স্কুল গেলাম, প্রিয় বান্ধবীদের দেখলাম, তারপর ভুলে গেলাম সব। ভুলে গেলাম হলুদ ছাতার কথা। ভুলে গেলাম অপরিচিত সেই মানবের কথা। কিন্তু সমাপ্তিতে ভুলতেও গিয়েও অবশিষ্ট হিসেবে তাকে হয়তো আমি ভুলতে পারিনি। নবম শ্রেণী পেরিয়ে আমি যখন 10ম শ্রেণীর ছাত্রী, হাজার রকম পড়ার চাপে ডুবে রইলাম। চোখে মুখে বই ছাড়া কিছু দেখছি না। বাবা মা বরাবর বোঝাচ্ছেন এত চাপ না দিতে, কিন্তু তখন আমি অন্য এক দুনিয়ায় চলে গেলাম। আমাকে পড়তে হবে, প্রচুর পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সারাদিন ব্যস্ত, আমি অন্য দুনিয়ায়। নিজেকে এত চাপের মাঝে রেখেও হলুদ ছাতার আত্মকথন আমি ভুলতে পারছিলাম না। ভুলতে পারছিলাম সে অপরিচিত পুরুষকে। গুনে গুনে 1 বছর কেটে যাওয়ার পরও আমি ভুলতে পারছিলাম না। নিজেকে এত চাপ দিয়েছিলাম যা কল্পনাতীত। মস্তিষ্ক তখন আমাকে এতটাই বিভ্রান্ত করলো যার ভার নিতে পারল না শরীর। হুট করে একদিন সে নেতিয়ে গেল। বাবা মা চিন্তায় কাহিল। কি হলো তাদের একমাত্র কন্যা সন্তানের? রজনীগন্ধার নিশ্চুপতা তো তাদের হৃদকম্পন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমাকে দেখানো হলো হাজারো রকমের ডাক্তার, না হলো কোনো সমাধান। আমার প্যানিক অ্যাটাক শুরু হলো। হুটহাট শরীর কাঁপিয়ে চোখ উল্টে যেত। শ্বাস নিতে পারতাম না। মনে হতো এই বুঝি পৃথিবীর শেষ দিন। বাবা মা ভয় পেয়ে যেতেন। আমাকে তখন বুকে জড়িয়ে নিতেন। ইনহেলার হলো
তখন আমার সম্বল। দেখানো হলো সাইকিয়াট্রিস্ট, মনের ডাক্তার যাদের বলা হয়। ওনার নাম পামেলা রহমান। আমার মায়ের বয়সী মহিলা। সে আমাকে বোঝালো, অনেক উপায়ে আমার মনের রোগ জানার চেষ্টা করলো, কিন্তু সেই রোগের ব্যাখ্যা আমার কাছে নেই। সে রোগের বিশ্লেষণ আদৌ আমি দিতে পারতাম। পামেলা ম্যাডাম তখন একটা কথা বললেন, শোনো মেয়ে, নিজেকে খুশি রাখো, নিজেকে বাঁচাও। তোমার মনের রোগ তুমি সারাতে পারো। বি কনফিডেন্স বাচ্চা। আবেগের বয়সে আবেগ ভালো, তাই আবেগই দেখাও, কিন্তু আবেগে ডুবে গিয়ে হারিও না তোমার নক্ষত্র। জীবন বাকি। কামন, বেরিয়ে আসো যান্ত্রিকতা থেকে। আমি অনুভব করলাম সত্যিই আমাকে আবেগই শেষ করে দিচ্ছে। আমি আবার শুরু করলাম নিজের মনকে বোঝানো, বরাঙ্গর নিজেকে ভরসা দিলাম, তুই পারবি, পারতে হবে। তখন সময়টা আগস্ট। পামেলা ম্যাডামের সাজেশন অনুযায়ী আমাকে পাঠানো হলো মামার বাড়ি। এত পড়াশোনা রেখেই বাবা মায়ের জোরাজুরিতে আমি সেখানে গেলাম। নিজেকে ততদিনে আমি কিছুটা সামলে নিলাম। প্যানিক অ্যাটাকটাও আর দেখা দিল না। তারপর আমার জীবনে দ্বিতীয়বার আবার প্রেম নাছোড়বান্দা হলো। আগস্টের 7 তারিখ বোধহয়। অসময়ে তুমুল বৃষ্টি শুরু হলো। ছিলাম মামাদের এলাকারই একটা বড় বাজারে। কাজিনের আবদারে এসেছিলাম এখানে। হুট করেই বৃষ্টির জন্য আটকে গেলাম। মনে পড়ে গেল সেই বৃষ্টি ভেজা পুরুষের কথা, সেই হলুদ ছাতার কথা। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, আমি কিন্তু হলুদ ছাতাটা সবসময় নিজের সাথেই রাখতাম। অক্সিজেনের মতন হয়ে গিয়েছিল। বৃষ্টির ছাট বাড়ল। ছাতাটা বের করব কি না করব নিয়ে দ্বিধায় ভুগলাম। যদি ছাতাটা বাতাসে উল্টে যায়, ভেঙে যায়, তখন তো আমার কান্না পাবে। সেই ভয়ে আর দ্বিধায় আমি তখন অর্ধভেজা। হুট করেই আমার মাথার ওপর আরেকটি হলুদ ছাতার দেখা মিলল। আমার দম আটকে আসতে লাগলো, চোখ মুখ উল্টে যেতে লাগলো। বুঝলাম প্যানিক অ্যাটাকের লক্ষণ। তবুও আমি ঘাড় ঘুরিয়ে কিছুটা ঘোলাটে চোখ নিয়ে তাকানোর চেষ্টা করলাম। সেই কালো টি-শার্ট, সেই সুদর্শন পুরুষ। তার মাঝেই আমার কাজিন তুলি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, রজনী, দেখ কে এসেছে, নীল। রজনী, পরিচিত হ, ও নীল, মাই লাইফ লাইন। আর নীল ও রজনী মাই কাজিন। আমি বাকিটা আর শোনার অপেক্ষা করলাম না। চোখ মুখ উল্টে শ্বাস বন্ধ হয়ে লুটিয়ে পড়লাম কাদা চিপচিপে রাস্তায়। সারা দুনিয়া আমার আধার করা এলো। চোখে ভেসে উঠল হলুদ ছাতার আবিষ্ট আমি, যার সামনে সুদর্শন পুরুষ মিষ্টি হাসছে, কিন্তু পুরুষের পাশে অনাকাঙ্ক্ষিত নারী সত্তা চোখে ভাসতেই আমি জ্ঞান হারালাম। তারপর তারপর সব শেষ। আমি নিথর। সময় ও স্রোত কারো জন্য থেমে থাকে না। এই প্রবাদ বাক্যটা আমি ভীষণ বিশ্বাস করি। কেবল বিশ্বাস করতে পারিনি নিজের অধঃপতন। রাস্তায় লুটিয়ে পড়ার ঠিক 3 দিন পর আমার জ্ঞান ফেরে। যখন নিভু নিভু চোখগুলো টেনে খুললাম, নাকে ভেসে এলো ফিনাইলের গন্ধ। আমি নাক মুখ কুঁচকে ফেললাম। ছোটবেলা থেকে আমার এক প্রকার হসপিটাল ভীতি ছিল। হসপিটালের নাম শুনলেই কেমন মানুষ হারানোর ভয় হতো। তবে আজকাল যে এই হসপিটাল আমার নতুন আরেকটা বসবাসের জায়গা হবে, কে জানতো। টানা 3 দিন পর জ্ঞান ফিরতেই মাথার ওপর খটখট করে চলতে থাকা ফ্যান প্রথম চোখে পড়ল। তারপর ধীরে ধীরে সাদা জানালার পর্দা, স্যালাইন স্ট্যান্ড চোখে পড়ল। আমি চোখ বন্ধ করলাম। বন্ধ করতেই ভেসে উঠল সেই দিনের ঘটনা। সেই মানুষটার পুরো মুখটা এতদিন একদম স্বচ্ছ হলো আমার চোখের পাতায়। কি সুন্দর মুখশ্রী, মনে হয় যুগ যুগ কাটানো যাবে সেই মুখের দিকে তাকিয়ে। কি শান্ত চোখজোড়া, কি চঞ্চল হাসি। আমি আপন মনেই হেসে উঠলাম, কিন্তু আমার হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগে চোখে ভেসে উঠল তুলি আপুর মুখটা। তুলি আপুর সেই ম্যাজিক বাক্য, যা শুনে আমি লুটিয়ে পড়েছিলাম সেই ভেজা রাস্তায়। আমি মাথা চেপে ধরলাম। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছিল। কি অসহ্য, কি ভয়ঙ্কর সেই ব্যথা। আমার দুনিয়া আঁধার হয়ে আসছিল। আমি চিৎকার করলাম। চিৎকার করে বার কয়েক ডাকলাম, মা, মা, বাবা কই তোমরা। আমার চিৎকার দেওয়ার সেকেন্ড কয়েক পেরুতেই বাবা মা দুজনই ছুটে এলো আমার কাছে। সাথে এলো নার্স ডাক্তারও। মা আমাকে জাপটে ধরল।
বাবা মাথা হাত বুলিয়ে গেলেন অনবরত, আর বরাঙ্গর বলছিল, কি হয়েছে মা, তোমার কোথায় সমস্যা হচ্ছে? আমি বাবাকে বলতে চাইলাম, আমার বুকে প্রচণ্ড ব্যথা করছে বাবা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি কেমন প্রেমে পড়লাম বাবা, আমার যে চোখ মেললেই কেবল চারপাশে মৃত্যুপুরী মনে হচ্ছে। কিন্তু আমি কথাগুলো বলতে পারলাম না। তীব্র ঘুমে চোখ বন্ধ হয়ে আসলো। বুঝলাম আমাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে। এরপর কেটে গেল 7টা দিন। তার মাঝে একটা দিনও আমি তার দেখা পাইনি। তবে তুলি আপু এসেছিল, অনেকক্ষণ আদর যত্ন করেছিল, বারবার বলছিল সুস্থ হয়ে উঠতে। আমি বলতে পারিনি তখন, আমার সুস্থ হওয়ার ওষুধ যে তার কাছে, আমার প্রাণ ভোমরা যে তার কাছে বাধা, সে চাইলে আমাকে বাঁচাতে পারে। তবে তুলি আপুর সাথে আমি আগের মতন কথা বলা বন্ধ করে দিলাম। কেমন যেন বিরক্ত লাগা শুরু করলো। তারপর হসপিটাল থেকে বাসায় এলাম। গোলগাল মিষ্টি মুখশ্রী ততদিনে জীর্ণশীর্ণ হয়ে গেছে। নতুন করে মাইগ্রেনের সমস্যা দেখা দিল। ভীষণ কাঁদতে ইচ্ছে করত, কিন্তু পারতাম না কান্না করতে। তুমুল মাথা ব্যথার অস্থির হয়ে যেতাম। আমার দিনগুলো আরও অসহায়, অসহ্যকর হলো। যাকে মনে করতে চাইতাম না, তাকে ভেবে আমার দিনরাত কাটছিল। এই হাজার রকম সমস্যার মাঝে নভেম্বর মাসে আমার টেস্ট পরীক্ষা শেষ হলো। কী পরীক্ষা দিলাম নিজেও জানি না। সব পারি, অথচ লিখতে ইচ্ছে করতো না। মাথা ধরে আসতো, চোখে অশ্রু আসতো, দম বন্ধ লাগতো। এত শত সমস্যা নিয়ে কোনো মতে পরীক্ষাটা দিলাম। পরীক্ষার পরের দিনগুলো আমার আরও অসহ্য কাটলো। অনেক পড়াশোনা করা মেয়েটা পড়াশোনার থেকে ধীরে ধীরে বহুদূরে চলে গেলাম। একদিন মায়ের ফোন ঘেঁটে তুলি আপুর আইডি বের করলাম। আইডি ঘাঁটতে ঘাঁটতে তুলি আপুর সাথে সেই কাঙ্ক্ষিত পুরুষকে দেখতে পেলাম। চোখের সামনে মানুষটার হাসি মুখ ভেসে উঠল। কি সুন্দর মানুষ! সৃষ্টিকর্তা কত যত্ন করে না গড়েছিল এই সর্বনাশা পুরুষকে। তারপর আমি আশ্চর্য রকমের পাগলামি করে ফেললাম। বাবা রাতে খেতে ডাকলো, আমি গেলাম। খাবার খেতে খেতে বাবাকে বললাম, বাবা, আমার একটা মোবাইল লাগবে। আমার কথা শুনে বাবা মায়ের দিকে তাকালেন। দুজন চোখে চোখে ইশারা করে কিছু একটা বলছেন। আমি আঁচ করলাম, কিন্তু মুখ তুলে তাকালাম না। বাবা তারপর কিছুক্ষণ নীরবতার পর বললেন, এখনই লাগবে মা? আর কয়েকটা দিন অপেক্ষা কর, পরীক্ষা শেষ হলেই দিব নতুন দামি ফোন। আমি চোখ তুলে একবার বাবার দিকে তাকালাম। আমি জানি বাবা কখনোই না করতেন না, নিশ্চয় মায়ের চাওয়াটা। আমি তবুও শান্ত কণ্ঠে বললাম, মোবাইল দামি লাগবে না, কোনো রকম একটা স্মার্টফোন হলেই হবে। বাবা আবার মায়ের দিকে তাকালেন। আমিও তাকালাম এবার মায়ের দিকে। মা হয়তো কিছুটা আঁচ করতে পারলেন। যতই হোক, মায়ের মন কিনা আঁচ তো করবেই। মায়ের অবনতি সেই তো নিজের দু চোখ মেলে দেখেছেন। মায়ের আর অধঃপতন হয়তো সে চাচ্ছিল না। তাই কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, না পারে না ফোন এখন। কয়েক মাস কেবল পড়বে। তোমার মাথা আর ঘাড়ের রগ ফুললে আমি বুঝলাম আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি। তাও দাঁত কিরমির করে রক্তচক্ষু নিয়ে বললাম, শেষবার বলছি, দিবে কি না? আমি যে রেগে গিয়েছি তা আমার বাবা মা বুঝলেন। বাবা তাই ঠান্ডা মাথায় বললেন, হ্যাঁ দিব মা, তুমি শান্ত হও। বাবার এতটুকু কথায় হয়তো থেমে যেত সবটা, কিন্তু না। আমার মা বুঝলেন না আমার অবস্থা। হয়তো ততদিনে সে বিরক্ত হয়ে গিয়েছিল। তাই চেঁচিয়ে উঠলেন, ধমকে বললেন, কোনো ফোন টোন পাবে না তুমি। কি পেয়েছো হ্যাঁ? জীবনটাকে ধ্বংস করে দিতে উঠে পড়ে লেগেছো? সাথে আমাদেরকেও জ্বালিয়ে মারছো? ভদ্রভাবে থাকলে এখানে জায়গা হবে, না হয় বিদায় হও। আমার আবেগের বয়স তখন। বয়ঃসন্ধির প্রবল আবেগ আমাকে অন্ধ করে দিল। আমি খাবার প্লেটটা ছুঁড়ে মারলাম। বাবা আমাকে শান্ত করতে আসার আগে মা চর বসিয়ে দিলেন গালে। আমার মস্তিষ্ক তখন কাজ করা বন্ধ করে দিল। কেমন পাগল পাগল হয়ে গেলাম। ছুটে গেলাম নিজের ঘরে। দরজা আটকে দিলাম মুহূর্তে। বাবা মা ঘরে ঢোকার সময়টাও পেল না। আমি জীবনের দ্বিতীয় ভুলটা করে ফেললাম। চলন্ত ফ্যানটা বন্ধ করে ঝুলে পড়লাম তার সাথে। বাহির থেকে মায়ের চিৎকার, বাবার আর্তনাদ ভেসে আসছিল।
আমার এত কিছু শোনার অবস্থা তখন ছিল না। আমি মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিলাম বোধহয়। একটা প্রেম নামক অনুভূতি আমাকে কোথায় নামালো। শেষমেশ কিনা পাগলের খাতায় নাম লিখাতে হলো আর সত্তা ঝুলিয়ে দিতে হলো ফ্যানে। শেষ পরিণতি কী হবে আমার এটাই ছিল। আমার চোখ বেয়ে অশ্রু গড়ালো। আমার মতন একটা শান্তশিষ্ট মেয়ের আজ এমন পরিণতি আমাকেও কাঁদালো। কিন্তু ততক্ষণে বহু দেরি হয়ে গেছে। জীবনে বেঁচে থাকাটা যে খুব কঠিন তা নিজেকে না দেখলে বুঝতামই না। দ্বিতীয়বারের মতন আমি বেঁচে গেলাম। ভাগ্য আমার সহায় হলো। আমি বুঝলাম মৃত্যু এত সহজ না। বাবা মা নিশ্চুপ হয়ে গেলেন। কেমন যেন স্তব্ধ হয়ে গেলেন তারা। আমিও নিজেকে একেবারে ঘরকুনো করে ফেললাম। ২-৩ দিনেও ঘর ছেড়ে ড্রয়িং রুমে পা ফেলতাম না। তার মাঝে টেস্টের ফল প্রকাশ হলো। আমি ২-৩ সাবজেক্টে খুব ভাবে ফেল করেছি। আর যেগুলোতে পাশ করেছি তাও খুব নগণ্য নাম্বার পেয়ে। আর বাবা মায়ের সাথে সাথে স্কুল, প্রাইভেট টিচারদের মাথায় হাত। রজনীর মতন এত ব্রিলিয়ান্ট মেয়ে ফেল করবে? অসম্ভব, অবিশ্বাস। অথচ এই অসম্ভব কাজটাই সম্ভব হয়ে গিয়েছিল। আমি অবশ্য জানতাম এমন কিছুই হবে, তবুও খারাপ লেগেছিল। 99 মার্কস পাওয়া আমিটাও যে দিন শেষে বিগ জিরো বের হব কে জানতো। বাবা মা ছুটলেন আবার পামেলা ম্যাডামের কাছে। আমার এখনো মনে আছে, তখন ডিসেম্বরের মাখো শীত। চারিদিকে তুমুল কুয়াশা, সাথে শীতের রিক্ততা। আমার বিষণ্ণতা তখন দাঁড়িপাল্লায় মাপলে পৃথিবীর সমান বোধ হয় পাওয়া যেত। পামেলা ম্যাডাম এলেন আমাদের বাড়িতে। সুন্দর, উচ্ছ্বাসে পরিপূর্ণ এক নারীসত্তা। তাকে দেখলেও কেমন হৃদয় শান্তি শান্তি লাগত। পৃথিবীতে সুখী মানুষ কিছুটা মরীচিকার ন্যায়। তাই ২-১টা সুখী মানুষ দেখতে পেলে সবারই ভালো লাগে। আমারও লাগতো। বারান্দায় মৃত টবগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। অনেকগুলো মাস যত্ন না নেওয়ার আমার আদরের ফুল গাছগুলো প্রায় মৃত। আমি তাদের ছুঁয়ে ছুঁয়ে দেখতাম। তার মাঝে পামেলা ম্যাডাম হাসতে হাসতে ঘরে এলেন। আমার কাঁধে চাপড় দিয়ে বেশ ফুরফুরে মনে বললেন, শুনলাম রজনীগন্ধা নাকি নতুন প্রেমে টেমে পড়েছে, তাও বেশ ভয়ঙ্কর রকমের প্রেম। কথাটা কি সত্যি? আমি চমকে গেলাম। আমার এত ছোট জীবনের এত গোপনীয় সত্যিটা কেউ জানে যাবে আমি ভাবতে পারিনি। আর অবাক করা ব্যাপার হলো, পামেলা ম্যাডামের বেশ চমকে দেওয়ার ক্ষমতা ছিল। কিন্তু আমার এত গোপনীয় সত্যিটা নিয়ে কেউ আমাকে চমকে দিক তা আমি চাইনি কখনো। তাই কথা ঘুরানোর জন্য বলছিলাম, না তো, কে বলেছে এসব? আমার লুকানোর নড়বড়ে উপায় দেখে মানুষটা সেদিন বেশ হেসেছিলেন। ২ হাত আড়াআড়ি বুকের মাঝে দিয়ে বেশ ঠাট্টা করে বলতেন, আহা বোকা মেয়ে, মনের ডাক্তারের কাছ থেকে মনের রোগ লুকাচ্ছ? সত্যিই তুমি বড্ড বোকা। আমি বুঝছিলাম আর লুকিয়ে লাভ নেই। আর আহ্লাদ পেয়ে সেদিন আবেগগুলোও বেশ টগবগে হয়ে গিয়েছিল। তারপর জীবনের যে সত্যিটা তুমুল গোপন থাকার কথা ছিল, সে সত্যিটাই উগরে ফেললাম বিশ্বস্ত একটা মানুষকে পেয়ে। পামেলা ম্যাডাম সবচেয়ে অসাধারণ, মনোমুগ্ধকর শ্রোতা হয়ে শুনল আমার ভারসাম্যহীন হওয়ার গল্প। মানুষটার কথা বলতে গিয়ে অনেক কাঁদলাম, হাসলাম, বিষণ্ণ হলাম, আবার আনন্দে ঝলমল করলাম। পামেলা ম্যাডাম দেখলেন সবটাই। কথা থামল, সময় নীরবে অতিবাহিত হলো। পামেলা ম্যাডাম আমার গায়ের চাদরটা ভালোভাবে গায়ে জড়িয়ে দিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বললেন, জানো রজনী, তুমি বেশ বড় সড় একটা অন্যায় করে ফেলেছ। হাসিখুশি মানুষটাকে গম্ভীর হতে দেখে অস্বস্তি হলো। মাথা নত করলাম, বিব্রত বোধ করলাম। পামেলা ম্যাডাম হয়তো বুঝেছিলেন আমার অনুভূতি, তাই তো খিলখিল করে হেসে আমাকে নিজের অস্তিত্ব থেকে মুক্তি দিলেন। গালে হালকা করে মিষ্টি চট দিয়ে বললেন, ভালোবাসা হলো পৃথিবীর সব অনুভূতির মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি। কাউকে যখন তুমি ভালোবাসবে তখন তোমার হাসতে ইচ্ছে করবে, সাজতে ইচ্ছে করবে, উড়তে ইচ্ছে করবে, বাঁচতে ইচ্ছে করবে। অথচ এত শত ইচ্ছের মাঝে তোমার কিনা মরতে ইচ্ছে করলো? ভালোবাসাকে কলঙ্কিত করো না মেয়ে, ভালোবাসাকে দৃষ্টান্ত হিসেবে রাখো। তোমার গল্প শুনলে তো মানুষ ভালোবাসতে ভয় পাবে।
অতঃপর পৃথিবী তার সৌন্দর্যতা হারাবে। তাই না বলো? এই প্রথম বোধহয় কোনো একটা কথা আমার আর বিরক্ত লাগলো না, বরং ভালোই লাগলো। আমার আগ্রহ জাগলো। আমি আগ্রহী কণ্ঠে বললাম, তবে কি করব আমি? যাকে ভালোবাসো তাকে জানিয়ে দাও। সর্বপ্রথম কাজ তোমার এটা। আমি থমকালাম, অবাক হলাম। পামেলা ম্যাডামের মতন বুদ্ধিমতী নারী কিনা এই কথা বলছেন, যেখানে সে জানে আমার ভালোবাসার মানুষটা স্বয়ং আমার আপুর হবু স্বামী। আমি অবাক কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি বলছেন? এটা কিভাবে সম্ভব? উনি তো অন্য কারো। কে কার সেটা জানার কোনো প্রয়োজন নেই। তুমি কাকে মন দিয়েছ সেটাই বর্তমানে সব থেকে বড় ব্যাপার। যতদিন তুমি নিজের ভেতর ভেতর রাখবে ব্যাপারটা, ততদিন তুমি ভালো থাকতে পারবে না। তোমাকে কিছু একটা গলা চেপে ধরবে, মেরে ফেলতে চাইবে। আর পৃথিবী থেকে এক আকাশ আফসোস নিয়ে চলে যাওয়ার কোনো কারণ আছে? তুমি একজনকে পাগলের মতন ভালোবাসো, অথচ এটা অপরপক্ষের মানুষটা জানেই না। এই আফসোস নিয়ে চিরদিন বেঁচে থাকাটা বড্ড কঠিন। ক্ষণস্থায়ী জীবনে দুঃখটা কেন দীর্ঘস্থায়ী হবে শুনি? আর তাছাড়া শুনেছি তোমার বোনের নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তাহলে তো তেমন একটা বাধা কাজ করার কারণ নেই। তুমি কোনো আশা না রেখে তাকে কেবল মনের কথাটা জানাও। তার উত্তর যাই হোক সেটা মেনে নেওয়ার ক্ষমতা নিয়েই অবশ্যই জানাবে। যদি মরেও যাও তবে তোমার আফসোস থাকবে না, বুঝলে? আমি বুঝলাম হয়তো কিছু। তা তো বুঝদার মানুষের মতন মাথা দুলিয়ে সেটা জানান দিলাম। পামেলা ম্যাডাম তখন বারান্দা ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আমি মুখ ফসকে বলে ফেললাম, আমার কিন্তু লুকানো একটা চাওয়া সব সময় থেকে যাবে। পামেলা ম্যাডাম কৌতূহলী দৃষ্টি নিয়ে জানতে চাইলেন, কি সেটা? আমি বাহিরে কুয়াশামাখা বিরাট শহরের দিকে তাকিয়ে আনমনে বললাম, আমার বৃষ্টির দিনে হলুদ ছাতা এগিয়ে দেওয়ার ব্যক্তিটা যেন সে হয়। পামেলা ম্যাডাম দীর্ঘশ্বাস ফেললেন, যেতে যেতে বলে গেলেন, পূর্ণতা পেলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা থাকব। আর অপূর্ণ থাকলে তুমি ভেবে নিও মেয়ে, পৃথিবীতে সব পাওয়া পূর্ণতা পেতে নেই। জীবনের রোমাঞ্চকতা হলোই শেষ হয়ে যাবে। আমি ওপর ঘাড় নাড়ালেও ভেতর ভেতর মানতে চাচ্ছিলাম না যে আমার চাওয়াটা অপূর্ণ থাকুক। জানি না পামেলা ম্যাডাম সেদিন কি বলল মাকে। সেদিন রাতে আমি বেশ দামি একটা ফোন হাতে পেলাম। রেজাল্ট খারাপ নিয়ে অনেক বকাঝকা করার কথাও থাকলেও বাবা মা সেটা করল না। হয়তো তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন যদি আমি আবার খারাপ কিছু করার চেষ্টা করি। নতুন মোবাইল পেতেই আমি সবার প্রথমে ছদ্মনামে একটা আইডি খুললাম। পরিচিত সেই মানুষটাকে অ্যাড পাঠালাম। সারা রাত আমার কেমন একটা ছটফট কাটল। তার সাথে অনেক কথা বলার ইচ্ছে নিয়েই আমি হয়তো সেই দিনগুলো বেঁচেছিলাম। হ্যাঁ, অ্যাড পাঠানোর ঠিক 2 দিন পার হলো, কিন্তু আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হলো না। আমি অধৈর্য হয়ে গেলাম। ক্ষণে ক্ষণে ফোন চেক করতাম। এই বুঝি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হলো, এই বুঝি সে আমাকে মেসেজ দিল, কিন্তু হলো না তেমন কিছুই। আবার প্যামেলা ম্যাডামের বলা কথাটাও ভাসছিল কানে, যাকে ভালোবাসো তাকে বলে দাও। অতঃপর 64 দিন বাবার হোয়াটসঅ্যাপ থেকে বাবার হয়ে মেসেজ করে তুলি আপুর থেকে ওনার নাম্বারটা নিলাম। দূর দূর বুক, হৃৎপিণ্ড প্রচণ্ড কাঁপছিল। মনে হচ্ছিল ভুল করছি। আবার নিজেই নিজেকে বুঝিয়েছি, প্রেমে শেষ অবধি চেষ্টা না করলে প্রেমিকা হওয়া যায় না। ফোন নাম্বার নেওয়ার পরই আমার উত্তেজনা ক্রমাগত বাড়ল। অপেক্ষা করলাম সঠিক একটা সময়ের। এরপর অপেক্ষা করতে করতে আমার সঠিক সময় এলো। শীতের রাত তখন 2টো। চারপাশে প্রকৃতি প্রয়োজনের তুলনায় বেশি নিশ্চুপ। আমি সঠিক সময় ভেবে কল লাগিয়ে দিলাম। হৃৎপিণ্ডের গতি ক্রমাগত বাড়ছে। গতি চূড়ান্ত পর্যায়ে চলে যেতেই ফোনটা রিসিভ হলো। ঘুমু ঘুমু কণ্ঠে অপর পাশ থেকে আমার কাঙ্ক্ষিত সেই পুরুষের কণ্ঠ ভেসে এলো। কে বলছেন? মানুষ মনে প্রাণে যে কাজটা করতে চায়, সময় এবং সুযোগ আসার পর মানুষ সেই কাজটা আর করতে পারে না। কেমন দ্বিধাবোধ হয়, অস্বস্তি হয় তখন।
হুট করে তাদের বিচার বুদ্ধির ক্ষমতা এতই বেড়ে যায় যে তারা বিচার করতে বসে যায়। আদৌ তাদের এই কাজটা করা উচিত কিনা সেটা নিয়ে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। যেই পুরুষ কণ্ঠ শোনার তৃষ্ণা আমাকে মরুভূমিতে পানিবিহীন থাকা মানুষের মতন দমবন্ধকর অনুভূতি দিচ্ছিল, সেই কাঙ্ক্ষিত পুরুষালী কণ্ঠ শোনার পরেই আমার সাজানো সব অনুভূতির বালিঘর কেমন এক লোহময় উল্টোপাল্টো হয়ে গেল। মানুষটা ফোনের অপর পাশ থেকে বরাবর জানতে চাইল কে আমি, অথচ আমি বলতেও পারলাম না আমার মনের বিক্ষিপ্ত সেই যন্ত্রণার কথা। মানুষটা যখন গভীর বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল, ঠিক তখন বোধহয় আমি সঞ্চিত ফিরে পেয়েছিলাম। ভালোবাসার মানুষটার সব কিছুতেই বোধহয় একটা মুগ্ধতা, গভীর একটা ঘোর কাজ করে। যেমন ঘোরে পড়লাম আমি তার কণ্ঠ শুনে। ঘুমু ঘুমু সেই কণ্ঠ আমার হৃদয়ে উথাল পাতাল ঢেউ তুলতে সক্ষম। পুরো শহর যখন কুয়াশার চাদর জড়ানো আহ্লাদে শীতে গা ভাসিয়ে নিশ্চুপ হয়ে আদুরে ঘুমিয়ে মগ্ন, তখন বয়ঃসন্ধির তুমুল আবেগে ঝলসে যাওয়া আমি দু চোখে মেলে ঘুমিয়ে থাকা শহর দেখছি বারান্দার শিক গলিয়ে। মানুষটার কণ্ঠ শুনতেই মনটা পৃথিবী সমান ভালো লাগায় যেন ছুঁয়ে গিয়েছিল। মনে হচ্ছিল পৃথিবী এত রঙিন কেন, বেঁচে থাকায় এত সুন্দর কেন, কেন? আমি সেই মুহূর্তে ভেতর ভেতর বোধহয় আরেকটু পাগল হয়ে গিয়েছিলাম। যে মানুষটার কণ্ঠ আমাকে পৃথিবী সমান সুখী অনুভব করাতে পারে, সে মানুষটাকে কোনো মতে আমি কম্প্রোমাইজ করতে পারবো না। নো, নেভার। মনে মনে শক্তপোক্ত একটা প্রতিজ্ঞা করলাম। যা হয় হবে, মানুষটাকে আমার চাই চাই। এর পরের দিন আমার সুখটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়ে মানুষটা আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলল। আমার তো যেন আনন্দের সীমা রইল না। পৃথিবীতে এত সুখ হুট করে আমার ভাগ্যে আসার কারণ আমি দেখলাম না, তবে দুহাত তুলে সৃষ্টিকর্তাকে কেবল শুকরিয়া জানালাম আমাকে নতুন উদ্যমে বাঁচতে সাহায্য করার জন্য। আমি তখনও আঁচ করতে পারিনি সৃষ্টিকর্তা আমার প্রতি ঠিক কতটা নির্দয় নিষ্ঠুর ছিলেন। আমার ডিসেম্বরটা কেটে গেল সাগর সমান মোহে। নীল শাড়ি পরে ছাদে যেতাম, আকাশপানে তাকিয়ে রঙিন ছবি তুলতাম। নীলের গভীর রং চুরি হয়ে যখন জড়িয়ে নিত আমার সুন্দর কোমল হাতখানা, আমি তা ক্যামেরাবন্দি করতাম। কখনো কেবল গাঢ় কাজল লেপটানো আমার টানা চোখগুলো ফেসবুকের ছোট স্টোরিতে দিতাম, কখনো বা নীল চুড়িতে সাজানো গোল হাতটার ছবি। মানুষটা টুকটাক স্টোরি রিপ্লাই করত, ছোট করে বলতো সুন্দর। ব্যাস, আমি পেয়ে যেতাম পৃথিবীর সমস্ত সুখ। টানা ১-১.৫ বছর পর বোধহয় আমি স্বাভাবিক হওয়া শুরু করলাম। খিলখিল করে হাসা অভ্যাস আমার কোনো কালে না থাকলেও তখন সে অভ্যাসটা হয়ে গেল। তবে এত কিছুর মাঝেও মানুষটা জানতো না আমি কে, আমি আসলে কি। আমার নামটা অবধি জানতো না। আর ফেসবুকে তত কথাও আমাদের হয়নি। সময়টা তখন জানুয়ারির ১৮ কিংবা ১৯। আমি টেবিলে পা ঝাঁকিয়ে পড়ছি বললে ভুল হবে, পড়ার চেষ্টা করছিলাম। মস্তিষ্ক ততদিনে পড়াশোনা ব্যাপারটা নিতে না পারার অভ্যাস করে ফেলেছে। পরিচিত পড়াগুলো কেমন অপরিচিত লাগতো, তবুও আমি চেষ্টা শুরু করলাম। জানুয়ারি শেষ হলে বোর্ড পরীক্ষা শুরু, আমার যে পড়তেই হবে। দুপুরে পা ঝাঁকিয়ে গভীর ধ্যানে আমি যখন পড়ায় মগ্ন, তখন দরজার সামনে উপস্থিত হলো আমার মা। বেশ স্থির কণ্ঠে বলল, আসবো? আমি বই থেকে মুখ তুললাম। মায়ের দিকে তাকিয়ে মাথা কাত করে সম্মতি দিতে বললাম, আসো। উত্তরটা দিয়েই আমি চোখটা নামিয়ে বইয়ে রাখলাম। আসলে ততদিনে আমি বেশ লজ্জিত অনুভব করছিলাম। বাবা মায়ের সাথে আমি যে বড্ড কঠিন খারাপ আচরণ করেছিলাম সেটা আমার উচিত হয়নি, যার জন্য তখন তাদের সাথে আমি তেমন মিশতাম না। বাবা মাও আমাকে সুযোগ দিতেন, কোনো অতিরিক্ত রকমের আচরণ করতেন না। মা আমার ঘরে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালো, ততক্ষণ আমার বইয়ের দিকে তাকিয়ে রইল বিরতিহীন। আমি বুঝলাম মা হয়তো আমাকে কিছু বলতে আসছে। মা সিরিয়াস কিছু বলার আগে সময় নেয়, এদিক সেদিক তাকিয়ে ভেতর ভেতর কথাটা সাজিয়ে নেয় এবং তারপর বলে। আর আমার ফাঁসি দেওয়া ঘটনাটার পর থেকে মায়ের এই অভ্যাসটা কঠিন হয়ে বসেছে তার অভ্যাসের তালিকায়।
মাকে চুপ থাকতে দেখে আমি মুখ খুললাম। মা, কিছু বলবে? আমার অতি রাগী মা কেমন কোমল হয়ে গিয়েছে। তখন সে রাগ দেখাতেও ভুলে গিয়েছিল। আমার কথার উত্তরে মা মাথায় হাত বুলিয়ে দিলেন। ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলেন, এখন ভালো আছিস মা? সুস্থ আছিস? আমি হাসলাম। আমি কতটা বিধ্বস্ত হয়ে গেছি যে আমাকে চোখের সামনে সবসময় দেখেও এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করল। আমি হাসলাম, হেসে উত্তর দিলাম, ভালো আছি মা। কি বলবে বলো না। মা কিছুটা সময় নিয়ে বলল, তুমি কি এবারের পরীক্ষাটা স্কিপ করবে? পরের বছর না হয় ভালোভাবে পড়ে দিও। এবছর তুমি সুস্থ হও না। তুমি যদি নিজেকে স্টাবলিশ মনে না করো তখন পরীক্ষার জন্য তবে ইস্ট ওকে। আমার আর তোমার বাবার তেমন আপত্তি নেই। আমি দরজার দিকে তাকালাম খুব গোপনে। পর্দার আড়ালে বাবার স্থির পাজোড়া নজরে এলো। আমি হাসলাম। বাবা মা কতটা ভালোবাসেন আমাকে, কতটা ভাবেন আমাকে নিয়ে। আমার কষ্ট হবে ভেবে তারা তাদের অতি প্রিয় পড়াশোনাটাও আমাকে বর্তমানে ছেড়ে দিতে বলছে। আমি মাকে ভরসা দিলাম। ভরসা দিয়ে বললাম, চিন্তা করো না মা, আমি পারবো। এতটুকু বিশ্বাস রাখতেই পারো। মা মুচকি হেসে চলে গেলেন। কিন্তু আমার মাথায় ঘুরতে থাকলো বাবা মায়ের সেই চিন্তিত মুখখানা। আহারে জীবন, আহারে প্রেম। একটা শান্তশিষ্ট সবার চোখে অসাধারণ মেয়েটাকে টেনে কোথায় নামিয়ে ফেলেছে যে বাবা মা অবধি ভয় পায় আমার গতিবিধি। হুড়মুড় করে চলে গেল জানুয়ারির বাকি সময়টাও। বলবো বলবো করে আর বলা হলো না তাকে। ফেব্রুয়ারি শুরু হলো, ব্যস্ত সময় পার করছি। পরীক্ষা চলছে, নাকে মুখে বোধ হয় পড়ছিলাম। দেখতে দেখতে 3টে পরীক্ষাও চলে গেল। অতঃপর ঘটল আমার জীবনের সর্বশেষ বিপর্যয়। আগামী শনিবার গণিত পরীক্ষা। বোধহয় সেদিন বুধবার ছিল। আমি পরীক্ষা দিয়ে এসে পড়তে বসেছি। মা ছুটে এলেন, হাসি হাসি মুখ তার। আমি মাকে এত খুশি দেখে নিজেও হাসলাম। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, এত খুশি যে? আমি যদি ঘুণাক্ষরেও টের পেতাম মা আমাকে পৃথিবীর সবচেয়ে তিক্ত সত্যিটা শোনাবে, তাহলে বোধ করি কখনোই সেটা জিজ্ঞেস করতাম না। আমার প্রশ্নের উত্তরে মা বলল, তোর তুলি আপুর এই শুক্রবারে বাগদানের অনুষ্ঠান। আমাদের যেতে বলেছে। এখন বাগদান হবে আর এপ্রিলের দিকে বিয়ে। ছেলেটা কি ভালো জানিস না, আমাদের বেশ পছন্দ। আমরা যাব শুক্রবারে বলেছি। 2-3 ঘন্টা থেকে চলে আসব। তোর কোনো সমস্যা হবে না তো মা? আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম। যাকে নিয়ে আমি এত রঙিন স্বপ্ন সাজালাম, আমার মা তার বাগদানের অনুষ্ঠানেই আমাকে আমন্ত্রণ জানাতে এসেছেন। মা কি একবারও বুঝতে পারেনি এই খবরটা আমাকে জ্যান্ত মেরে ফেলবে? আমার যে বুক ভার হয়ে কষ্টরা আন্দোলন চালাচ্ছে, এটা কি মা টের পাবে? আমাকে চুপ থাকতে দেখে মা আমার বাহু ধরে সামান্য ধাক্কা দিল। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কিরে যাবি তো? আমি কাঁপা কাঁপা কণ্ঠে কোনো রকমে উত্তর দিয়েছিলাম, আমি পড়ছি মা, তোমরা যাও। মা আরও কয়েকবার গুনগুন করলো, কিন্তু আমি আর জবাব দেওয়ার অবস্থাতেই রইলাম না। মা সুবিধা করতে না পেরে চলে গেলেন, অথচ আমার ভেতর তখন আকাশসমান যন্ত্রণা। এই মুক্ত পৃথিবীতে আমি যেন স্বাধীনভাবে তখন শাসন নিতে পারছিলাম না। অল্প বয়সেই আবেগ যে এতটা ভয়াবহ তা আমার জীবন দিয়ে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আমি মানতেই পারছিলাম না আমি যাকে ভালোবাসি সে আমাকে রেখে অন্য কারো সাথে ঘর বাঁধবে। চারপাশে তখন আমি হাহাকার দেখছি। একটু বাঁচতে চাওয়ায় আশায় আমি দিকশূন্য তখন। আমার শ্বাসের গতি অস্বাভাবিক হচ্ছিল। বুঝলাম অনাকাঙ্ক্ষিত খবরটা আমার মস্তিষ্ক নিতে পারছে না। আমি পাগলের মতন ঘরে ছুটতে লাগলাম। চোখের সামনে ফোনটা পেতেই কল লাগালাম পামেলা ম্যাডামের ফোনে। সেদিন আমার ভেতরে নিজেকে বাঁচানোর তাগিদ ছিল। আমি চাচ্ছিলাম আমার আবার প্যানিক অ্যাটাক না হোক। আমি অন্য কিছু চাচ্ছি আমার জীবনে। এই মৃত্যু খেলা আমি আর সহ্য করতে পারছিলাম না। পামেলা ম্যাডাম কল ধরলেন তৎক্ষণাৎ। সে কল ধরতেই আমি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লাম। হাউমাউ করে চিৎকার করে বলতে লাগলাম, আমার তাকে লাগবে, আমার তাকে লাগবে। অন্য কেউ হলে হয়তো আমার সেই আর্তনাদে
বিচলিত হতো, দিশেহারা হতো। কিন্তু পামেলা ম্যাডাম এসব কিছুই হলো না, বরং ধীর কণ্ঠে বলছিল, তুমি বড্ড দুর্বল রজনী, তোমার এই লাগবে অনুভূতিটাই তোমার সমাপ্তির কারণ হয়ে না দাঁড়ায়। দেখো, আমি শুনলাম না তার কথা, বুঝলাম না, বরং বলছিলাম, কিছু করুন ম্যাডাম। পামেলা ম্যাডাম বলল, আমাকে তৈরি হতে, সে আমাকে নিতে আসবেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাব, কেন যাব? কিন্তু সে তার কোনো জবাব দিল না। তবুও একরাশ আশার আলো নিয়ে আমি তৈরি হলাম। ততদিনে আমার ভেতরে একটা ধারণার জন্ম হচ্ছিল যে পামেলা ম্যাডাম চাইলেই সব করতে পারবেন। আর আমার সেই ধারণা থেকেই আমি আশার আলো পেলাম। পামেলা ম্যাডাম নিজের কথা রাখলেন। ঠিক ঘণ্টা ৩ পর আমাকে নিতে এলেন। মা কোনো কৈফিয়ত চাননি, বরং আমাকে অবাক করে দিয়ে সেদিন আমাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। মায়ের কান্নার কারণ বুঝলাম না, কিন্তু সে যে নিজেকে বড্ড অসহায় অনুভব করছিল তা তার চোখ মুখ দিয়েই প্রকাশ পেয়েছিল। পামেলা ম্যাডামও সেদিন গভীর মুখে আমাকে হাত ধরে ঘর থেকে নিয়ে গেলেন। সেই হাতটা ধরেই আমার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শেষ বদলটা হয়। এরপরই আমার জীবন নদীর স্রোত বদলায়, পথ ধরে অন্য ঠিকানায়। জীবনে উত্থান পতন থাকবেই, এটা একবার মেনে নিলে, মানিয়ে নিলে জীবনটা বোধহয় সুন্দর হয়ে ওঠে, স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু আমি বোধহয় পারিনি সে মেনে নেওয়া কিংবা মানিয়ে নেওয়ার গীতিকাব্য লিখতে। পামেলা ম্যাডামের হাত ধরে খুব আশা নিয়ে ঘর ছেড়ে বেরিয়েছিলাম, ভেবেছিলাম কিছু তো গতি হবেই। পামেলা ম্যাডাম আমাকে নিয়ে তার ছোটোখাটো সুন্দর গাড়িটায় চললেন। ড্রাইভারকে বোধহয় আগে থেকেই গন্তব্যের ঠিকানা জানিয়েছিল, তাই আমরা উঠতেই মধ্যবয়স্ক সেই ড্রাইভার গাড়ি চালানো শুরু করে দেয়। আমার মনে তখন রাজ্যের তোলপাড়। যে জিনিসটা আমার না, সেটাই হারিয়ে ফেলার ভয়ে আমি প্রায় দিশেহারা। আমি বোধহয় তখন গভীর ধ্যানে মগ্ন। পামেলা ম্যাডাম সচরাচরের মতন গভীর তবে মিষ্টি করে ডাকলেন, রজনীগন্ধা। আমার ধ্যান ভাঙল। নিজের নামটাই নিজের কানে ভীষণ শ্রুতিমধুর লাগল। সবসময় তো কেউ আমার পুরো নামটা এত আদুরে স্বরে ডাকে না, তাই প্রায় ভুলেই বসেছিলাম যে আমারও এত সুন্দর একটা নাম আছে। আমি কিছুটা সময় দিয়ে ডাকের বিপরীতে উত্তর দিলাম, হুঁ ম্যাডাম, তুমি তো আমাকে চেনো ১ বছরের বেশি হলো, প্রায় অনেকটা দিন, তাই না? আমি তার প্রশ্নে মাথা নাড়ালাম, নরম কণ্ঠেই জবাব দিলাম, হ্যাঁ, আমাকে চেনো অনেক দিন হলো। আমাকে ঠিক কতটুকু জানো? ঠিক সেই মুহূর্তে ম্যাডামের প্রশ্নটা আমি বুঝে উঠতে পারলাম না। কপাল কুঁচকে এসেছিল। আপনি? আমি খানিক ভড়কে গিয়ে জিজ্ঞেস করলাম, জি, বুঝিনি। ম্যাডাম তখন আমার হাত দুটো টেনে ধরলেন, মিষ্টি হেসে শুধালেন, বলো তো, আমার পরিবারে কে কে আছে? আমি কোথায় থাকি? ম্যাডামের প্রশ্নগুলো খুব সহজ সরলই ছিল, তাই না? কিন্তু আমার কাছে পৃথিবীর সবচেয়ে জটিল প্রশ্ন মনে হচ্ছিল। কারণ আমি কখনো আগ বাড়িয়ে পামেলা ম্যাডাম সম্পর্কে জানতেই চাইনি। উত্তরটা দিব কিভাবে? লজ্জায় তখন আমার মাথাটা কিঞ্চিৎ ঝুঁকে গেল। তা দেখে অমলিন হাসলেন মানুষটা। আমার মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে বলছিলেন, নিজের জীবনের করুণ গল্পখানা। পামেলা ম্যাডাম গাড়ির কাচ ভেদ করে দৃষ্টিজোড়া রাখলেন ছুটন্ত রাস্তার পানে। মলিন কণ্ঠে বললেন, তোমাকে একটু গল্প শোনাই চলো। আমি বরাবরই গভীর, তবে মানুষভেদে তুমুল চঞ্চল। তোমার মতন আমিও অল্প বয়সে ভীষণ গুরুতর একটা প্রেমে পড়ি। কিন্তু তোমার আর আমার মাঝে একটা পার্থক্য ছিল। তুমি ভালোবেসেছ এমন মানুষকে যে জানেও না তুমি তাকে ভালোবাসো। আর আমি যাকে ভালোবাসতাম সেও কিন্তু আমায় প্রচণ্ড পরিমাণে ভালোবাসত। আমরা সেকালে ছিলাম সম্ভ্রান্ত ঘরের মেয়ে, আর আমার প্রেমিকা ছিল গরিব ঘরের বকাটে। বকাটে বললাম বলে খারাপ ভেবো না, আমার বাবা ডাকতেন আর কি বকাটে বলে। বড়লোকদের ব্যাপার স্যাপারটাই একটু অন্যরকম। তাদের কাছে ধনী বাদে বাকি সবাই চোর, ডাকাত, বকাটে আরও অন্যান্য খেতাব পায়। আমার প্রেমিক কিন্তু বেশ মেধাবী ছাত্র ছিল। গুছানো তার স্বভাব, কথা বললে মানুষ মুগ্ধ হয়ে বাধ্য।
এমন একটা মানুষকে আমার বাবা বকাটে ডেকে অজুহাত তৈরি করেছিল কেবল। বকাটেদের কাছে আর যাই হোক, কোনো বাবা তার মেয়ে দিবে না নিশ্চয়, সেই জন্যই এ অজুহাত। বাবার তুমুল বারণ, অথচ আমি তো উড়ে ছুটে দারুণ প্রেম করছি। বাবার বারণ মানার মতন লক্ষ্মী মেয়ে আমি কোনো কালেই ছিলাম না। একবার হলে কি জানো, আমি রোড অ্যাক্সিডেন্ট করলাম। পেটে এত বাজেভাবে চোট পেলাম যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারালাম। আমার ভদ্র বাবার আদর্শ পাত্ররা তখন আমাকে তো আর বিয়ে করবে না। বাবার মাথায় হাত। আমার মতন 10টা মেয়ে পালার ক্ষমতা আমার বাবার ছিল, কিন্তু বিয়েটাও তো তখন মানুষ জীবনের একটা অপরিহার্য অংশ ভাবত, তাই না? সেই অপরিহার্য অংশে আমি অংশগ্রহণ করতে পারবো না, তা কি মানতে পারো কোনো বাবা মা? এরপর হাজার লড়াইয়ের পর আমার বাবা পথ না পেয়ে আমার প্রেমিক নামক বকাটের কাছেই মেয়ে দিতে রাজি হলেন। বাবার আদর্শ পাত্ররা খুঁতে ভরা মেয়ে নিবে না, কিন্তু বকাটে ছেলেটা শেষ নিঃশ্বাস অবধি তার প্রেমিকার সাথে থাকবে। আর সেই জন্যই আমার সেই প্রেমিক পুরুষ আমার সাথে ছিল। কিন্তু আমি তখন বেঁকে বসি, বিয়ে আমি করব না, না না না, কখনোই না। নিজের এমন কলঙ্কিত জীবনে কে বা চায় ভালো মানুষকে আনতে? অর্থ স্বার্থপর আমি হতে চাচ্ছিলাম না, কিন্তু প্রেমিকা নাছোড়বান্দা, তাদের জাত অনুযায়ী তাই আর কি। রাজি হলাম বিয়ের জন্য। ঘরোয়া আয়োজনে ঠিক হলো আমার বিয়েখানা। সব ভালোই ছিল বুঝলে। আমি ট্রমা থেকে বের হওয়ার চেষ্টা করলাম। মানুষটা অনেক সাহায্য করলো জানো। এরপর বিয়েটাও হলো সুখী সুখী। ঘরোয়াভাবে আমার বাড়িতেই বিয়ে হলো। জীবনটা বড্ড সুখের ভাবছো তাই না বলো? পামেলা ম্যাডামের কথা আমি বেদবাক্যের মতন শুনলাম কেমন ঘোরে যেন। তারপর তার প্রশ্নে ধ্যান ভাঙল। ওপর নিচ মাথা নাড়িয়ে বললাম, সুখী তো। ভালোবাসার মানুষটাকে পেয়েছেন, দুঃখ আর রইল কই? সেই দিন আমি খুব বোকার মতন কথা যে বলছিলাম তা ম্যাডামের অপ্রত্যাশিত হাসি বুঝিয়ে দিয়েছিলেন। আমি যে হাসি দেখে ভীষণ রকমের ভড়কে গিয়ে জিজ্ঞেস করেই বসেছিলাম, হাসছেন যে, ভুল বলেছি? পামেলা ম্যাডাম হাসতে হাসতে মাথা নাড়িয়ে বললেন, ভুল বলনি। ভালোবাসার মানুষকে পেলে সবাই সুখী হয়, আমিও হয়েছিলাম। কিন্তু আমার সুখ কেবল কয়েক ঘন্টার অতীতই ছিল। আমার বিয়ে হওয়ার পরই আমার স্বামী আমাকে নিয়ে ঘুরতে বের হয়। নতুন বাইকও কিনে বিয়ে উপলক্ষে। নতুন বউকে দেওয়া প্রথম উপহার। সে বাইকে চড়তে অপরিপক্ক হাতে ঘুরতে লাগলাম। কিন্তু ওই যে ভাগ্য, ভাগ্য খারাপ হলে যা হয়। ঘটে গেল বিশাল দুর্ঘটনা। বাইক দুর্ঘটনার সাথে সাথে মৃত্যু হয় আর আমার ভালোবাসার। মৃত্যু হয় আমার শখ আহ্লাদ সব কিছুর। আমি ফ্যাল ফ্যাল করে দু চোখ ভরে কেবল সেই মৃত্যুর কাফন দেখলাম। এরপরের আমার জীবন আরও দুর্বিষহ হয়। মেন্টাল হসপিটাল হয় আমার ঠিকানা। দিন দুনিয়া আমার তখন মিশে মরীচিকা হয়ে উঠছিল। পামেলা ম্যাডামের কথা থামল, কিন্তু আমার জানার উত্তেজনা তখন আকাশচুম্বী। যে মানুষটা আমার সামনে তখন বসেছিল সে নাকি একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। কিভাবে সম্ভব? কিভাবে? পুরো গাড়ি পিনপতন নীরবতায় ছেয়ে গিয়েছিল। গাড়ির তাপমাত্রা শীতল। নীরবতা ভেঙে আমি জিজ্ঞেস করলাম, তারপর সুস্থ হলেন কিভাবে? ম্যাডাম, আমার ভাগ্য মেনে নিয়ে। আমি মেনে নিয়েছিলাম যা হয়েছে সেটা। প্রথমে মানতে পারিনি বলে পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু মানতে পারার পর এই যে দেখো, তোমার সামনে সুস্থ স্বাভাবিক হয়ে বসে আছি। যাকে আমি এত ভালোবাসতাম তার অনুপস্থিতিতে আমিও ভালো আছি কেবল মেনে নিতে পারার সক্ষমতার জন্য। অথচ তুমি যাকে ভালোবাসো সে তোমাকে চেনেও না, আর তার জন্য তুমি জীবন থামিয়ে দিচ্ছ। মেনে নেওয়ার ক্ষমতা তোমার বড্ড কম। এমন হলে জীবন যে চলবে না। এতক্ষণের গল্পটার সারসংক্ষেপটা হয়তো আমি মুহূর্তেই ধরতে পারলাম। তাই তো সময় ব্যয় না করেই জিজ্ঞেস করে ফেললাম, আমরা কোথায় যাচ্ছি? নীলের কাছে। তোমার ভালোবাসার নীল, তোমার বেদনার নীল, আর তোমার বিষাদের নীলের কাছে। তুমি না হয় আজ তাকে তোমার মনের কথা জানিয়ে দিলে। যদিও জানি কোনো লাভ হবে না, তবুও জানালে। পামেলা ম্যাডাম যে এমন উত্তর দিবে তা আমি ততক্ষণে টের পেয়ে গিয়েছিলাম।
তাই যতটুকু চমকানোর কথা ছিল ততটুকু চমকে গেলাম না, বরং স্বাভাবিক কণ্ঠে বললাম, আমাকে বাসায় ফিরিয়ে দিয়ে আসেন ম্যাডাম। আমি আর কোথাও যাব না। আমি বোধহয় বুঝতে পেরেছি আমি কি চাই এখন। আমি ভেবেছিলাম আমার কথার বিপরীতে পামেলা ম্যাডামের প্রশ্নের ঝুড়ি থাকবে, অথচ আমাকে অবাক করে দিয়ে ম্যাডাম প্রশ্ন করলেন না, বরং মিনিট 5 পেরুতেই আমরা বাসার সামনে চলে এলাম। আমি গাড়ি থেকে নামতেই পামেলা ম্যাডাম মুখ খুললেন, তোমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা। এবার আমি সত্যিই চমকালাম। আমার মনের কথা কিভাবে মানুষটা বুঝে ফেললেন ভেবেই থ-বনে রইলাম। ম্যাডাম অপেক্ষা করলেন না আর। খুব দ্রুত সে গাড়িখানা নিয়ে আমার দৃষ্টিসীমানার বাইরে চলে গেল। সেদিনই পামেলা ম্যাডামের সাথে আমার শেষ দেখা ছিল। আমি বাড়ি ফিরে ভীষণ গুরুতর একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত। আর বাঁচতে হলে আমাকে প্রথমে দেশ ছাড়তে হবে। তাই বাবা মায়ের পায়ের কাছে তুলে দিলাম আবদার। চেঁচিয়ে বললাম, আমাকে বাঁচাও তোমরা, আমাকে বাঁচাও। আমাকে সুস্থ একটা পৃথিবী দাও। আমি বাঁচতে চাই। বাবা মাও এরপর অধৈর্য হয়ে উঠলেন আমাকে বাঁচানোর জন্য। এদিকে আমার পরীক্ষা চলা শুরু করল, অন্যদিকে দেশ ছাড়ার বন্দোবস্ত। বয়স পরিপূর্ণ ছিল না। বিদায় পরীক্ষার পর আমাকে পর্যটন ভিসায় পাঠানো হলো ভিনদেশে। বাবা মা আমাকে প্রতি পারদে পারদে বাঁচার জন্য উৎসাহিত করেছিলেন। অতঃপর চেনা মাটি, চেনা দেশ, প্রিয় কত মুখ ছেড়ে আমি চলে এলাম অপরিচিত একটা দেশ। দীর্ঘ একটা শ্বাস ফেললাম। ওপরওয়ালার কাছে প্রার্থনা করলাম, ভালোবাসা নামক শব্দ পৃথিবী থেকে উঠে যাক। আমি এখন পৃথিবীর উন্নত একটা দেশে থাকি। সেখানে বেশ খ্যাতিনামা একজন সাহিত্যিক। আমাকে ফাঁকি দিয়ে কেটে গেছে অনেকটা বছর। সময়ের স্রোতে ভেসে গেছে আমার সকল কিছু। চিরতরে ঘুমিয়েছে আমার বাবা মা। বিশাল এই ভিন দেশে আমি বড্ড একা। হুটহাট হাড় কাঁপানো সেই দেশে আমাকে ছুঁয়ে দিয়ে রিক্ততা দান করে। কোথাও আমি মানতে গিয়েও মানতে পারিনি সে আমাকে ভালোবাসেনি। জানি না পামেলা ম্যাডাম কেমন আছেন, তবে তার প্রতি আমার আকাশসমান কৃতজ্ঞতা। হয়তো তার জন্যই বেঁচে আছি আজ। তবে আমি একটা জিনিস আবিষ্কার করেছি। সেদিন পামেলা ম্যাডাম আমাকে নীলের কাছে নিচ্ছিলেন না, কারণ সে আগে থেকেই আমার সিদ্ধান্ত আন্দাজ করে রেখেছিলেন। মনস্তাত্ত্বিক চিন্তাধারায় মানুষ তো। আমার মন বোধহয় খুব গোপনে ভালো করেই পড়েছিলেন। লন্ডনের ছোট একটা রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, মানুষের অতীত কত সুন্দর হয়। আমার বেলায় এমন ভয়াবহ কেন? যে অতীত রচনা করেছে দেশ ছাড়ার গল্প, এমন অতীত কারো না হোক, কারো না। আমার ভাবনার মাঝে অনুভব করলাম শরীরে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা। কতগুলো বছর পর বৃষ্টি ছুঁয়ে দিল আমায়। আমি আরেকটু পাশ ফিরে তাকাতেই দেখা পেলাম মাথার ওপর সেই হলুদ ছাতার, সেই অতীতের হলুদ ছাতা আজ আমার বিশাল মাথা জুড়ে। আমার শ্বাস আটকে আসতে লাগলো। পুরুষালী একটা সুগন্ধ আমার নাকে এসে লাগলো। অপ্রত্যাশিত এই জিনিসটা আমি নিতে পারছিলাম না। এতগুলো বছর পর সেই পরিচিত প্রিয় দৃশ্য আমাকে বাধ্য করলো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যেতে। লেখিকার কথায়, আপনারা ভাবছেন রজনীর মাথার ওপর এত বছর পর ছাতাটা কে ধরেছে, তাই তো? নীল কি তবে এত বছর পরে ওর মনের খোঁজ নিতে এসেছে এই দূর দেশে? সকল প্রশ্নের উত্তর হলো না, নীল আসেনি। কারণ নীল আদৌ জানতেই পারেনি তাকে ভালোবেসে রজনী ধুলায় লুটিয়েছে। এটা রজনীর মানসিক সমস্যা। সে অতিরিক্ত কল্পনা প্রবল হয়ে গিয়েছে। অন্যান্য সময় স্বাভাবিক থাকলেও হুটহাট মাঝে মধ্যে সে জেগে জেগে কল্পনা করে বৃষ্টি হচ্ছে। নীল এসে এগিয়ে দিয়েছে হলুদ ছাতাখানি। অতঃপর রজনী লুটিয়ে যায় রাজপথে। হয়তো এমনি করে লুটিয়ে পড়বে আর কখনো উঠে দাঁড়াবে না। এই রজনী কোনো গল্প না। আপনি, আমি, আমরা সবাই একটা বয়সে আসার পর রজনী হয়ে উঠি। আবেগের স্রোত সামলে নিতে না পেরে এমন করেই গড়াগড়ি খায় অবহেলার রাজপথে। সেই সকল রজনীর জন্যই এত গল্প। হুট করে তোমাদের মাথার
ছাতা হয়ে নীলেরা আসবে, অতঃপর চিরতরে বেদনার নীল হয়ে রয়ে যাবে। ছেলে মেয়ে সবার ক্ষেত্রে বেদনার নীল আসতে পারে, তবে তুমি যদি সামলে নিতে পারো নিজেকে, তবে রাজপথে লুটাবে না, বরং রাজপথ গল্প লিখবে তোমার সফলতার। জীবনে যাই হোক, সেটা মেনে নেওয়া উত্তম সিদ্ধান্ত। কেউ আমাদের ভালো না বাসলেও সেটা মেনে নিয়ে বলতে হবে, মানলাম তুমি ভালোবাসোনি। যদি এই বাক্য পাঠ করতে পারো, তবে জীবন সুন্দর। আর না পারলে তুমিও হবে রজনী। রজনী পারেনি বলে আজ সে বিশাল পৃথিবীতে বড্ড একা। সমাপ্ত।